গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প 10 বছর আগে পরে। প্রথমে মনে হয়েছিল পুরো ব্যাপারটাই হাস্যকর, একটা লঘু ভুল কিংবা কারো রসিকতা। সকাল 9টা। প্রতিদিন এই সময়ে ইন্দ্রনাথ বসু তানপুরা নিয়ে রেওয়াজ করেন 2-1 দিন। তিনি রাত চড়া পাখির মতন ঘুমোতে যান তৃতীয় প্রহরে, তাই ভোরবেলা ওঠা হয় না। ভোরবেলা গলা সাধার পক্ষে প্রশস্ত, এটাই প্রথাসিদ্ধ। এই সময় ইন্দ্রনাথ কোনো বহিরাগতের সঙ্গে দেখা করেন না। তাঁর স্ত্রী কৃষ্ণা ছাড়া বাড়ির অন্য কেউ আসতে সাহস করে না তার ঘরে। চাও খান না, শুধু 1 গ্লাস কাঁচা বেলের শরবত। কৃষ্ণা দুবার কিছু বলতে চেয়েছিল, ইন্দ্রনাথ হাত তুলে থামিয়ে দিয়েছেন। তিনি আলহিয়া বিলাবল রাগে টান ধরেছেন। এ সময় মনোসংযোগ নষ্ট করলে চলে না। একবার শরবতের গ্লাসে একটু চুমুক দেওয়ার জন্য থামতেই কৃষ্ণা মুখ বাড়িয়ে বলল, লোকটাকে পাগল মনে হয়। ইন্দ্রনাথের ভ্রু কুঁচকে গেল। সকালবেলা পাগল সমাচার। কৃষ্ণা আবার বলল, যতবার বলছে দেখা হবে না, ততবারই বলছে তোমার সঙ্গে দেখা না করে যাবে না। ভেতরে ঢুকতে দিইনি, ঠায় দাঁড়িয়ে আছে দরজার কাছে। আমাকে কিছু বলতেও রাজি নয়। ইন্দ্রনাথ বললেন, আমি 9:30টার আগে উঠছি না, ততক্ষণ যদি দাঁড়িয়ে থাকতে চায় থাক। এইটুকু কথা বলার জন্যই তার মনটা খানিকটা চঞ্চল হয়ে গেল। মিনিট 20 পরেই তিনি উঠে পড়লেন। দরজার বাইরে নয়, লোকটিকে এখন বসানো হয়েছে ভেতরে। প্যান্ট শার্ট পরা সাধারণ চেহারার যুবক, নিশ্চয়ই জল খেতে চেয়েছিল। গৃহস্থ বাড়িতে সেই খাবার জল চাইলে তাকে দরজার বাইরে জল দেওয়াটা খুবই অশোভন। যুবকটার দিকে একবার তাকিয়ে ইন্দ্রনাথ বুঝে গেলেন, এ তাকে কোনো ফ্যাশনে আমন্ত্রণ করতে আসেনি। তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের গায়ক, সাধারণ জলসায় তার ডাক পড়ে না। যারা তাকে ডাকে তাদের চেহারা অন্যরকম হয়। এখন বাথরুমের কমোডে বসে ইন্দ্রনাথ কাগজ পড়ার সময়। তিনি লম্বা চওড়া পুরুষ। ইদানিং 50 বছর বয়স হয়ে যাওয়ার পর শরীরটা একটু ভারীর দিকে ঝুঁকেছে। ছেলেটির সামনে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন, কি বলবে বলো? অনেকক্ষণ এসেছো শুনলাম। ছেলেটিকে দেখে পাগল বলে মনে করার কোনো আপাত কারণ নেই। কৃষ্ণা কেন সেরকম ভেবেছে কে জানে। মুখ নিচু করে সে লাজুকভাবে নখ খুঁড়ছে। কোনো উত্তর দিল না। ইন্দ্রনাথ আবার জিজ্ঞেস করলেন, মানে ঠিক বুঝতে পারছি না। মানে স্যার, আপনার। ছেলেটির বাক্যের মাঝখানে থেমে যেতেই ইন্দ্রনাথ ভাবলেন, নিশ্চয়ই কিছু সাহায্য চাইতে এসেছে। এরকম আসে মাসে কোনো গ্রাম্য গায়ক কোনো একটা সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানায়। ছেলেটি এবার মুখ তুলে বলল, স্যার, আপনি আমার জামাইবাবু। ঠিক শুনতে না পেয়ে কিংবা বুঝতে না পেরে তিনি বললেন, কি? ছেলেটি আবার বলল, আপনি আমার জামাইবাবু। ইন্দ্রনাথ সারা মুখে হাসি ছড়িয়ে বলেন, তাই নাকি? তুমি আমার শালা? সে কথা আগে বলনি কেন? তিনি হাঁক দিলেন, কৃষ্ণা, কৃষ্ণা, একবার শোনো তো।
কৃষ্ণা আসতে তিনি কৌতুক করে বললেন, এ তোমার ভাই, তুমি চিনতে পারোনি? এই শ্যালক বাবুটি তো আমি আগে কখনো দেখিনি। কৃষ্ণা ইন্দ্রনাথের চেয়ে 13 বছরের ছোট, এখনো তম্বি ও রূপসী। একসময় ইন্দ্রনাথের গানের ছাত্রী ছিল, এখন গান ছেড়ে দিয়ে 2 ছেলে মেয়ে নিয়ে নিমগ্ন। কৃষ্ণা কিছু বলার আগেই ছেলেটি আবার বলল, ইনি নন, আপনি আমার নিজের দিদিকে বিয়ে করেছেন। এবার অট্টহাসি করে উঠলেন ইন্দ্রনাথ। আর একটা বিয়ে! এই এক বউ সামলাতে পারছি না। তোমার দিদিকে আমি কবে বিয়ে করলাম ভাই? গত মাসে। গত মাসে? তা কোথায় বিয়েটা হলো? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কামালগাজি, বিয়েটা হয়েছে পুরীতে। এবারে একটা সোফায় বসে পড়ে গলা তুলে বললেন, রতন, আমার চাটা এখানে দিয়ে যা। ছেলেটিকে তিনি বললেন, আমার ইচ্ছে থাকলেও একজন বউ বেঁচে থাকতে তো আরেকটা বউ বিয়ে করা যায় না। আর আমি 10 বছরে পুরী যাইওনি। তুমি তাই ভুল জায়গায় এসেছ। কৃষ্ণা দুষ্টুমি করে বলল, কেন, 2টো বিয়ে করা যাবে না? কেউ কেউ তো লুকিয়ে দিব্যি বিয়ে করে। হিন্দি ফিল্মের কোন নায়ক যেন, কাগজেও তো মাঝে মাঝে পড়ি। ইন্দ্রনাথ বললেন, তারা কি আমার মতো আসল বউকে এত ভয় পায়? কৃষ্ণা বলে, আহা। ইন্দ্রনাথ ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তোমার এই জামাই বাবুটির নাম কি? ছেলেটি বলল, ইন্দ্রনাথ বসু। তিনি কি করেন? গান করেন স্যার। বটে, জানতাম না। আমার নামে আরো একজন গায়কও আছে। তুমি বিয়ের সময় সেখানে ছিলে? তুমি তাকে দেখেছো? বিয়ের সময় ছিলাম না, কিন্তু ফটো দেখেছি দিদির সঙ্গে পুরীর মন্দিরের পাশে। সেটা কার ছবি? আমার? হ্যাঁ স্যার। 10 বছর, মানে এই 21st সেঞ্চুরিতে আমি পুরী যাইনি, অথচ গত মাসে সেখানকার মন্দিরের পাশে আমার ছবি উঠে গেল। এ কি ম্যাজিক নাকি? কৃষ্ণা চোখ পাকিয়ে বলল, তুমি যে গত মাসে পুরী যাওনি তা আমরা কি করে বিশ্বাস করব? তুমি এলাহাবাদে মিউজিক কনফারেন্সে গেলে, সত্যি এলাহাবাদে গিয়েছিলে না তার বদলে টুক করে পুরী ঘুরে এলে? তা আমরা জানবো কি করে? ইন্দ্রনাথ কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্বামীর প্রতি এমন অবিশ্বাস! সতীসাধ্যী নারীর এ কি ব্যবহার! তাহলে কি আমি কাগজওয়ালাদের হাতে করে ফেলেছি? ইন্ডিয়ান এক্সপ্রেস, এলাহাবাদ ফ্যাংশনে আমার গানের প্রশংসা বেরোলো কি করে? কৃষ্ণাও ঝগড়ার ভঙ্গি করে বলল, খবরের কাগজের কথা আর বলো না, শরীর সাক্ষী মাতাল। তোমার দাদা অত বড় কাগজের নিউজ এডিটর, তুমি ওকেও মাতাল বললে? আমার দাদা যে বিখ্যাত মাতাল তা তো জানো। একবার জ্যোতি বসুর একটি মিটিংয়ে যাওয়ার কথা ভুলে গিয়ে বসেছিল পার্ক স্ট্রিটের একটা বারে। তারপর আমাদের কাছ থেকে শুনেন সেই মিটিংয়ের রিপোর্ট লিখে দেন। কেন মনে নেই? জ্যোতিবাবু নিজেই ফোন করে জানিয়েছিলেন। সৌমেনকে তো আমি দেখিনি, সে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলো কখন? এদেরই বলে ধুরন্ধর সাংবাদিক। যাই হোক, ও হে শালাবাবু, ধরা যাক আমি তোমার দিদিকে গোপনে বিয়ে করেছি, তুমি আজ এসেছ, ঠিক কি না?
তা কি জন্য এসেছো? কাছাকাছি তো জামাই ষষ্ঠী নেই। যুবকটি বলল, পুরী থেকে ফেরার পর আপনি দিদির কোনো খোঁজ খবর করেননি? আপনি বলেছিলেন আপনাকে একবার এর মধ্যে বহরমপুর যেতে হবে, তারপর দিদির খুব জ্বর হয়েছে, আপনাকে একবার দেখতে চাইছে। আপনি কি আজ বা কাল একবার আসবেন আমাদের বাড়িতে? আমি সঙ্গে নিয়ে যাব। হালকা ভাবটা ছেড়ে ইন্দ্রনাথ এবার নীরস গলায় বললেন, আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। তোমার দিদির জ্বর কমলে, ও তার নাম কি? বিশাখা। আচ্ছা, বিশাখার জ্বর কমলে তাকেই বরং একদিন নিয়ে এসো, সকাল 9:30টার পর। স্যার, আর একটা বিশেষ দরকারে। ইন্দ্রনাথের পেটটা মুচড়ে উঠল। আর তো অপেক্ষা করা যাবে না। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার তো ভাই এখন আর কিছু শোনার সময় নেই। কৃষ্ণাকে বললেন, আমার এই নতুন শালাবাবুটিকে কিছু খেতে টেতে দাও। খবরের কাগজটা তুলে নিয়ে তিনি বললেন রতনকে, আমার চাটা বাথরুমে দে। ঠিক 40 মিনিট পরে তিনি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখলেন একটি ছেলেটি কখন চলে গেছে। তার ভ্রু একটু কুঁচকে রইল। কেউ তাকে ব্ল্যাকমেল করতে চাইছে। এই ছেলেটি নয়, এর এত সাহস হবে না। এর আড়ালে অন্য কেউ? এত সহজ? ইন্দ্রনাথ বসু শক্ত মানুষ। পুরী যাওয়া, বিয়ে করা, এসব তিনি এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারেন, কারণ এর মধ্যে বিন্দু বিসর্গ সত্যি নেই। কিন্তু বহরমপুরে কথাটা কি করে জানল? গত সপ্তাহে তার বহরমপুরে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল ঠিকই, শেষ পর্যন্ত যাওয়া হয়নি। কিন্তু তা বাইরের লোক কি করে জানবে? ওরা কি কাগজে কোনো বিজ্ঞাপন দিয়েছিল? হয়তো লোকাল কাগজে। উদ্যোক্তা সংস্থার প্রেসিডেন্ট স্ত্রী মারা গেছেন হঠাৎ, তাই অনুষ্ঠানটি পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। তাহলে বহরমপুর কিংবা ওই অঞ্চলের কোনো লোক? না, গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। কৃষ্ণা কারোর সঙ্গে টেলিফোনে লম্বা কথোপকথনে ব্যস্ত। ইন্দ্রনাথ এবার বললেন এবং বসলেন কম্পিউটারের সামনে। গান ছাড়া তার অন্য শখ ইন্টারনেট সার্চিং। ওখানে বসেই ব্রেকফাস্ট খাওয়া। দুপুরবেলা তিনি আবার খাবার টেবিলে কৃষ্ণার সঙ্গে কথা বলার সুযোগ পেলেন। ইন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, আমি বাথরুমে যাওয়ার পর ছেলেটি আর কিছু বলল? অন্যমনস্কভাবে কৃষ্ণা উত্তর দিল, কোন ছেলেটি? ওর নাম তো জিজ্ঞেস করা হয়নি। যার দিদির নাম বিশাখা? ও হ্যাঁ, কি ব্যাপার বলো তো? সব কিছু বেশ রহস্যময় লাগছে। তুমি কি সত্যি ভাবছো আমি গোপনে পুরী গিয়ে আর একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি? ওরকম উদ্ভট কথা ভাববো? আমি পাগল নাকি? তুমি লুকিয়ে লুকিয়ে অ্যাফেয়ার করতে পারো, কিন্তু বিয়ের মতো কাঁচা কাজ করবে না, তা আমি জানি। সে কথা হচ্ছে না, কিন্তু ছেলেটা এলো কেন? তুমি বাথরুমে যাওয়ার পর ওকে টোস্ট আর অমলেট খেতে দেওয়া হলো, তখন ও কি করলো জানো? হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল, দিদি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। তারপর কিছু না খেয়ে দৌড়ে বেরিয়ে চলে গেল। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ না স্ট্রেঞ্জার। কান্না ফান্না দেখলে আমার খুব খারাপ লাগে। কেনই বা এলো? কিছু তো চাইলোও না। হয়তো বুঝতে পেরেছে যে ভুল জায়গায় এসেছে। এই সময় কৃষ্ণার একটা ফোন এলো। ও প্রসঙ্গ চাপা পড়ে গেল। সন্ধ্যের সময় আর একটি খুবই বিরক্তিকর ফোন এলো। ইন্দ্রনাথ ফোন তুলতে একজন বললেন, স্যার আমি রফিক বলছি।
আপনি আজ কটার সময় আসছেন? রফিক নামে কাউকে চেনেন না ইন্দ্রনাথ। আজ কোথাও তার যাওয়ার কথাও নেই। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে বলছো ভাই? সে বলল, আমি রফিক। চিনতে পারছেন না? কালই তো আপনার সঙ্গে আলাপ হলো। ইন্দ্রনাথ বললেন, কাল আলাপ হয়েছে? কোথায়? অলিম্পিয়ায়। আমার সঙ্গে ইকবল আর এতেসানও ছিল। আমরা বাংলাদেশ থেকে আসতেছি। আপনার সঙ্গে আলাপ হলো, কত গল্প হলো। আমাকে খুব ভালো লেগেছে। আপনি আজ ফের আসতে বললেন। কয়েক মুহূর্ত চুপ করে রইলেন ইন্দ্রনাথ। অলিম্পিয়া বারে তিনি পুরীর মতনই গত 10 বছরে একবারও যাননি। বারে টারে যাওয়া তিনি ছেড়েই দিয়েছেন। তারপর তিনি বললেন, আমি তো ভাই কাল এক বন্ধুর বাড়িতে সন্ধ্যের পর ছিলাম 3 ঘন্টা। অন্য কোথাও যাইনি। তুমি এই ফোন নাম্বার কোথায় পেয়েছো? আপনিই দিয়েছেন। আমি দিয়েছি? আমার নাম কি? ইন্দ্রনাথ বসু, ফেমাস গায়ক। আমিও একটু একটু গানের চর্চা করি। আপনি অটোগ্রাফ দিলেন, একখানা গানও শোনালেন। তাই নাকি? কি গান শোনালাম? একখানা উচ্চাঙ্গের গান, ঠুংরি মনে হয়। ওয়ান্ডারফুল স্যার, ওয়ান্ডারফুল। ঠুংরি? কোন ঠুংরি? আগে শুনি নাই। আপনি বলেন উস্তাদ বারে গোলাম আলী খানের বাজু বন্ধ খুলু খুলু যায়। ইন্দ্রনাথ স্তম্ভিত বোধ করলেন। তিনি প্রধানত খেয়াল গান করেন। কোনো কোনো ফাংশনে শ্রোতাদের অনুরোধে 2-1টা ঠুংরিও শোনাতে হয়। তার মধ্যে বারে গোলাম আলীর ওই গানটি তার খুব প্রিয়। এবার তিনি গম্ভীর গলায় বললেন, যিনি তোমাদের গান শুনিয়েছেন তিনি আজ আবার যাবেন? আর তিনি আজ যাবেন কিনা জানি না, মোট কথা সেই তিনি, আমি না। আমার যাওয়ার কোনো প্রশ্নই নেই। ফোন রেখে দেওয়ায় একটু পরে আবার বাজলো। এবার একজন বলল, ভালো আছেন তো স্যার? আমার নাম এতেসাম। আপনি কাল। কথা শেষ না করতে দিয়ে ইন্দ্রনাথ বললেন, রং নাম্বার। ব্যাপার কি? একজন কেউ আমার নাম জড়িয়ে এই সব কাণ্ড করে বেড়াচ্ছে। তার চেহারা আমার মতো, সে আমার মতো গানও গায়, এমনকি বারে গোলাম আলীর ওই ঠুংরি। এখন ওই ঠুংরি আর বিশেষ কেউ গায় না। আধ ঘন্টা পর আবার ফোন বাজতেই ইন্দ্রনাথের মেজাজ খারাপ হয়ে গেল। বাংলাদেশের ছেলেরা সাধারণত নাছোড়বান্দা হয়। গতকাল নকল লোকটাকে ওরা তাই পাইয়েছে। অনেক পয়সা খরচা করেছে। তিনি রাগ করে কিছু বলতে যাচ্ছেন, তার আগেই শুনলেন, আমি বড়েয়া থানা থেকে বলছি। আপনি কি মিস্টার বসু? ইন্দ্রনাথ বললেন, ইয়েস। লোকটি বলল, আপনি আজ একবার এই থানায় আসতে পারেন? বড়বাবু আপনার সঙ্গে একটু কথা বলতে চান। আমাকে থানা যেতে হবে কেন? আপনার বড়বাবু যদি কথা বলতে চান ফোনে কথা বলুন। ফোনে হবে না। আপনার একটা লিখিত স্টেটমেন্ট চাই। কিসের স্টেটমেন্ট? সেটা জানলে তো আমি আগেই বলতাম। বড়বাবু জানেন আপনার নামে একটা কেস আছে। আপনি চলে আসুন না। কেস আছে মানে? আমি বিবাহিত লোক হয়েও পুরীতে গিয়ে ভুলিয়ে ভালিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছি, এই তো? রাবিশ। নো নো স্যার, ওরকম কিছু না। আমি যতটা জানি আপনি অ্যাডভান্স টাকা নিয়েও গতকাল একটা ফাংশনে যাননি। বাজে কথা। গতকাল আমার কোনো ফাংশন ছিলই না। কারো কাছ থেকে টাকাও নিইনি। শুনুন, আমার একটা সামাজিক সম্মান আছে। হুট করে ডাকলেই আমি থানায় যাব। যদি বেশি দরকার থাকে থানাকেই বলুন আমার কাছে আসতে। তিনি শব্দ করে ফোন রেখে দিলেন।
একই দিনে এসব কী কাণ্ড ঘটছে। তার নামে আর একজন গায়ক আছে, সেও বিভিন্ন ফাংশনে গান গায়। কোনোদিন ঘুণাক্ষরেও তো তিনি এমন কথা শোনেননি। একই নামে দুখানা গায়ক থাকলে কি জানাজানি হবে না? টাকা নিয়ে গান না গাওয়ার ঘটনা ইন্দ্রনাথের জীবনে একবারই ঘটেছে, অনেকদিন আগে। তখন তার রেট ছিল 1000 টাকা। পার্ক সার্কাস ময়দানে একটা বড় জলসায় তার প্রোগ্রাম ছিল। রাত 8:30টায় তিনি উপস্থিত হয়েছিলেন ঠিক সময়, কিন্তু উদ্যোক্তাদের কিছুতেই তাকে মঞ্চে ডাকলো না। একটার পর একটা অন্য আর্টিস্ট ঢুকিয়ে দিচ্ছে। ক্রমশ তার বিরক্তি বেড়ে যাচ্ছিল। উদ্যোক্তাদের বারবার সেই একই কথা, আরে স্যার আর 10 মিনিট, এই এই বম্বে আর্টিস্টের পরে। রাত 12:30 বেজে যাওয়ার পর ইন্দ্রনাথ গান না গেয়ে রাগ করে চলে এসেছিলেন। পরে তিনি অ্যাডভান্সের টাকা ফেরত দিতে চাননি। তিনি তো কোনো দোষ করেননি, তার অনেক সময় নষ্ট হয়েছে। উদ্যোক্তারা মামলা করার জন্য ভয় দেখিয়েছিলেন, তোয়াক্কা করেননি তিনি। আর কিছু হয়নি অবশ্য। কতদিন আগে, বছর 10 তো হবেই। 10 বছর? 10 বছর আগে তিনি পুরীতে গিয়েছিলেন। কৃষ্ণা তখন প্রথম সন্তানের জন্ম দিয়ে বাপের বাড়িতে। সেখানে 2টি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সিনেমা স্টারদের মতো অতটা না হলেও গায়কদের কাছাকাছিও অনেক যুবতী মেয়ে ঘুরঘুর করত। এই 2টি মেয়ের মধ্যে একজন খুবই গদগদ ভাব, হাত ধরত, অন্যমনস্কভাবে তার ভান করে বুকের ছোঁয়া লাগাতো। কিন্তু ইন্দ্রনাথ বেশি দূরে প্রশ্রয় দেননি। তার ভালো লাগছিল ঠিকই, কিন্তু সীমারেখা সম্পর্কে তিনি সজাগ। মেয়েটি কি তাকে বিয়ে করতে চেয়েছিল? অতটা মনে নেই, অন্তত মুখে কিছু বলেনি। 10 বছর আগে তিনি সন্ধেগুলো কোনো না কোনো বাড়ি কাটাতেন বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, অলিম্পিয়াডেও যেতেন। একবার কি একটা বাংলাদেশি দলের সঙ্গে আলাপ হয়েছিল সেখানে। যতদূর মনে পড়ে কয়েকটি খুব উৎসাহী ছেলে। 10 বছর আগেকার কিছু ঘটনা আবার ঘটছে, অন্য কেউ ঘটাচ্ছে, অথচ সবে কাকতালীয়। 10 বছর আগে কোনো দিন কি ফিরে আসতে পারে নাকি? ধ্যাত। কৃষ্ণা গেছে তার দিদির কাছে, ফিরল রাত 9:45টায়। এর মধ্যে ইন্দ্রনাথ হুইস্কি নিয়ে বসলেন। বাড়িতে থাকলে সাধারণত তিনি পেগ খান, এবং সেটি একটি। সেই সঙ্গে সিডিতে গান শোনেন। কত সহজে কত রকম গান এখন পাওয়া যায়। আজ আর মদ্যপান থামতে চাইছে না। একসময় খুব বেশি পান করতেন, প্রায় 6-7 পেগ। 10 ধরে কমিয়েও দিয়েছেন। কৃষ্ণা 11টার পর শুতে চলে যায়। ইন্দ্রনাথ জেগে থাকেন আরও 2-3 ঘন্টা। গান শোনেন, বই পড়েন, আর কিছুতেই নেশা হচ্ছে না। 6 পেগ হয়ে গেল। অনেক দিন পর সারা দিনের ঘটনাগুলো মনে পড়তে লাগলো বারবার। যুক্তিতে মিলছে না কিছুতেই। একসময় উঠে দাঁড়িয়ে পায়চারি করলেন ফ্ল্যাটের মধ্যে। ছেলে মেয়ে 2টি প্রতি শনিবার মামা বাড়িতে যায়, ওখানেই রাত্রে থাকে। কৃষ্ণা ঘুমন্ত, সমস্ত ফ্ল্যাট নিস্তব্ধ। শরীরে যেন ফিরে এসেছে যৌবন। তিনি ফিরে গেছেন 10 বছর আগের বয়সে। তারপর তিনি আপন মনে হাসলেন। তা আবার হয় নাকি? ঘুমোতে যাওয়ার আগে একটুক্ষণ টিভি দেখা তার অভ্যেস। কয়েকটা চ্যানেল সারা দিন রাত্রি খবর দেখায়। বেশিরভাগ খবর ছাড়া তিনি অন্য কিছু আর দেখেন না। খবর দেখছেন ইন্দ্রনাথ, কোনো গুরুত্বপূর্ণ খবরই নেই। তিনি যখন টিভিটা বন্ধ করতে যাচ্ছেন, তখন দেখলেন ব্রেকিং নিউজ।
গাড়ি ও ট্রাকের সংঘর্ষে বিখ্যাত গায়ক সাংঘাতিক আহত, জীবন মৃত্যুর লড়াই। গায়কটিকে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ইন্দ্রনাথ বসু গাড়িতে খড়গপুরে যাচ্ছিলেন। মুখোমুখি এক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। গাড়ির সামনে সিটেই বসেছিলেন ইন্দ্রনাথ বসু। তিনি ও ড্রাইভার দুজনেই কোমায় রয়েছেন। ইনসেটে ইন্দ্রনাথের ছবি, তাঁরই ছবি, ফাইল পিকচার, বোঝাই যায়। আবার ইন্দ্রনাথ হাসলেন। 10 বছর আগে এরকম একটা সাংঘাতিক দুর্ঘটনায় পড়েছিলেন ঠিকই, খড়গপুরে নয়, তিনি যাচ্ছিলেন দুর্গাপুরে। একটা ট্রাক এসে এমন ধাক্কা মারে যে গাড়িটা উল্টে পড়ে পাশের খাদে। 7 দিন ধরে জম আর প্রাণ নিয়ে টানাটানি চলেছিল, পারেনি শেষ পর্যন্ত। ইন্দ্রনাথের ঘাড়ে ও বুকে সেই দাগ রয়ে গেছে। কিন্তু এখনকার টিভি চ্যানেল তো 10 বছর আগেকার ঘটনা দেখাবে না। আজ এই দুর্ঘটনা। ইন্দ্রনাথের নামে যে আর একজন লোক ঘুরে বেড়াচ্ছে, সেই আহত হয়েছে নিশ্চিত। ইন্দ্রনাথ যেমন শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিলেন, তার অনুকরণে এ লোকটিও বেঁচে যাবে নিশ্চিত। আহা, বাঁচুক বাঁচুক, নকল হোক আর যাই হোক, বাঁচুক। নিজের মুমূর্ষু অবস্থার দৃশ্য দেখতে দেখতে ইন্দ্রনাথ আবার হাসলেন। নমস্কার।